সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি ইউটিউব এবং ফেসবুকেও সরাসরি প্রচারিত হবে। তাছাড়াও এখন সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। তাছাড়া আগামীকাল সকাল 6:50 আপনারা মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলেও এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে পাবেন। আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে, পরিপূর্ণভাবে নির্ধারিত হয়েছে যে হৃদয়ের রক্তক্ষরণ ও গণতন্ত্রে অভিযাত্রা। এর পিছনে থাকবে এই মার্চ মাস ৭১-এর মুক্তিযুদ্ধ এবং দীর্ঘ সময় যে সংগ্রাম, বিদ্রোহ এবং ২৪-এর গণ অভ্যুত্থান, সব মিলিয়ে আজকে একটি গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে। কি রক্তক্ষরণ হয়েছিল, কি হয়েছিল, এই দীর্ঘ বিষয়টি আজকে যাদের সাথে আমি আলোচনা করব, যে দুজন বিপ্লবী মুক্তিযোদ্ধা আমাদের আমন্ত্রণে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তাদের কাছ থেকে এই ইতিহাস শুনব। তাদের কাছ থেকে আমাদের জীবনের ইতিহাস, আমাদের জাতির ইতিহাস আজকে সঠিকভাবে আমি তাদের কাছে শুনতে চাই। আসুন তাদের সাথে আমরা পরিচিত হই। প্রথমেই বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, এবং তিনি ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান। তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে নান্নু ভাই। আপনাদের কাছে প্রশ্ন, সকলের কাছেই প্রশ্ন। ৭১-এর যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, যে রণাঙ্গনে আপনারা যুদ্ধ করেছিলেন, আমার প্রথম প্রশ্নই থাকবে যে এই দীর্ঘ সময়, কম প্রশ্ন, ৭১ থেকে এই এত বছর, ৫৫টি বছর, আজকে বাংলাদেশের মানুষ কি পেয়েছে, কতটুকু পেয়েছি আমরা? এত রক্ত ঝরলো কেন, এত মানুষের মৃত্যু হলো কেন, তার বিনিময়ে কি পেয়েছি, রক্তের বিনিময়ে আমরা কি পেলাম? প্রথমেই আমার প্রশ্ন, শেখ রফিকুল ইসলাম বাবলু, আপনি কি জন্য যুদ্ধ করেছিলেন? আপনার লক্ষ্য কি ছিল? কি চেয়েছিলেন আপনি? জনগণ কি চেয়েছিল? ধন্যবাদ নান্নু ভাই। আমি আজকে এই মোহনা টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতা ও উপস্থাপক নান্নু ভাই, বড় ভাই এবং আমার নেতা, আমার ছাত্র রাজনীতির নেতা, সহ-আলোচক, অত্যন্ত কাছের মানুষ আমার। আমরা একসঙ্গেই মূলত আছি, এখনও আছি। যখন যার দরকার হয় একে অপরের সঙ্গে আমরা বোঝা পরামর্শ করি। আমাদের চলার পথ সামনে, আমাদের দুইজনের বয়স হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে মোহনা টেলিভিশনের মাধ্যমে আর একদিন পরে আমাদের ঈদ উল ফিতর, ঈদ শুরু হবে। সেই ঈদের জন্য দেশবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নান্নু ভাই, এই ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে গেলে এখন যে জিনিসটা সামনে আসছে, সেই জিনিসটাকে আমরা যদি এত কম সময়ে আলোচনা করা, তবু আমি আলোচনাটাকে টেনে আনার চেষ্টা করব যত সংক্ষিপ্ত আকারে পারা যায়। আমরা কেন ৭১-এ মুক্তিযুদ্ধ করতে গেলাম? আপনার এই প্রশ্ন এখানে ছিল। এই প্রশ্নটা এখন এই জন্যই আলোচনা করা দরকার। বিভিন্ন টেলিভিশনে আজকাল যারা বাংলাদেশ বিরোধী বক্তব্য নিয়ে মাঠে হাজির হয়েছেন, কেউ বলেন এটা ভারতের ষড়যন্ত্রে এই দেশটা সৃষ্টি হয়েছে এবং ষড়যন্ত্র করে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আমি তাদেরকে বলবো, যারা এই যে ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে বাংলাদেশের সৃষ্টি, এটা অত্যন্ত ভুল কথা। আমি আশা করব স্বাধীন বাংলাদেশে অনেক রক্ত ঝরে আমরা এই বাংলাদেশটাকে প্রতিষ্ঠিত করেছি। দয়া করে আল্লাহর রাস্তে এই কথাটা কেউ বলবেন না যে এটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ তার প্রয়োজনে সৃষ্টি হয়েছে। আমি 69-এ তখন ক্লাস 8-এর ছাত্র। মৌলানা ভাসানীর ডাকে তখন চেয়ারম্যান মেম্বারদের পদত্যাগ আন্দোলন ছিল। সেই পদত্যাগ আন্দোলনে একজন সক্রিয় কর্মী, আমি নেতৃত্ব দিয়েছি তখন ছাত্রদের। আমি স্কুলের জিএস, তখন নির্বাচিত জিএস।
ওই আমার নেতৃত্বে এক চেয়ারম্যানকে পদত্যাগ করতে গিয়ে গুলিবর্ষণ করা হয়েছিল। আমার জীবন তখন থেকে রাজনৈতিক জীবন শুরু হয়েছে। কেন হয়েছিল? মৌলানা ভাসানী সেদিন মহান নেতা মৌলানা কেন চেয়ারম্যানদের পদত্যাগ করতে গিয়েছিলেন এই 69 গণ আন্দোলন? পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে বৈষম্যমূলক সমস্ত কিছু বৈষম্য ছিল, অর্থনীতিতে বৈষম্য ছিল, রাজনীতিতে বৈষম্য ছিল, সমস্ত কিছুতে বৈষম্য আচরণের কারণে আমরা বাধ্য হয়েছিলাম নতুন আলাদা একটা দেশ গড়ার জন্য। এবং মৌলানা ভাসানী 1957 সাল থেকে আলাদা একটি রাষ্ট্রের স্বপ্ন এই বাংলাদেশের মানুষকে দেখিয়েছিলেন। নানু ভাই, সেই কারণে আজকে যারা টিভিতে এসে মানে যেন তেনভাবে ওই জামাত 71-এর পরাজিত শক্তি যারা টিভিতে এখন আসে এই বর্তমান 24-এর আন্দোলনের সুযোগে, তারা এসে বলে যে এটা আমরা ষড়যন্ত্র করে এই দেশটা বানাইছি, ষড়যন্ত্রের কারণে এই দেশটা নো। আমি তাদেরকে বলবো এইসব বক্তব্য দেওয়া প্রত্যাহার করেন, আপনারা এইসব বক্তব্য দেওয়া বন্ধ করেন, নাহলে এই দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে আবার 71-এর মতো গর্জে উঠবে। আপনারা এসব বন্ধ করেন। আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি, আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি মুক্তিযুদ্ধ করে। আমি আমার 11 নং সেক্টরে জামালপুরে, আমি গ্রামের মুক্তিযোদ্ধা। আমি সবসময় বলি শহরের মুক্তিযোদ্ধাদেরকে, তখন আমি এত ছোট যে মেট্রিক পরীক্ষার্থী ছিলাম। ওই আমার যুদ্ধ শুরু হয়েছে, আমি একটা ব্রিজ রেখি করতে গিয়েছিলাম, যে ওখানে রাজাকাররা কিভাবে আছে, পাকিস্তান সেনাবাহিনী কি, এটা দেখতে গিয়েছিলাম। দেখতে গিয়ে আমি অ্যারেস্ট হয়েছিলাম। সেটা জুলাই মাসের 28 কি 29 তারিখ হবে আমার যত ধারণা। আমার মুক্তিযুদ্ধ এইভাবে শুরু হয়েছে, সেই গ্রামের মধ্য দিয়ে আমার মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে। সেইখানে আজকে এই যে মুক্তিযুদ্ধ আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে 69-এ রক্ত দিয়েছে, 70-এ রক্ত দেওয়া হয়েছে। আমরা 71-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও পাকিস্তান আমাদেরকে ক্ষমতায় বসতে দেয়নি, ওই পাকিস্তানি শাসক গোষ্ঠীরা। আজকে যারা বলে ষড়যন্ত্রের দেশটা সৃষ্টি হয়েছে, নেভার। এই দেশের মানুষ সেদিন শেখ মুজিবকে, মৌলানা ভাসানীর সমর্থন ছিল, শেখ মুজিবকে ম্যান্ডেট দিয়েছিল। আমাদের মুজিব ভাই তখন, প্রিয় মুজিব ভাই ছিলেন আমাদের। যখন তারা কোনোভাবেই মুজিব ভাইকে ক্ষমতায় বসাইতে পারলো না, তখনই তো আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে বিদ্রোহ ঘোষণা করলো, শেখ মুজিবের পক্ষে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। কিন্তু এই স্বাধীনতার পটভূমিটা রচনা করেছিলেন মৌলানা ভাসানী প্রথম, পরে শেখ মুজিবুর রহমান সাহেব। আমরা যুদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করলাম। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর আপনার প্রশ্ন আমরা কি পেলাম? আমি তো মনে করি আমরা ওই পাকিস্তানি জাতাকলের হাত থেকে মুক্তি পেয়েছি, এটা আমাদের সবচেয়ে চরম পাওয়া। এই যে বৈষম্যমূলক আচরণ থেকে আমরা মুক্ত হয়ে নতুন একটি দেশ, একটি পতাকা, একটি জাতীয় সঙ্গীত পেয়েছি। আজকে জাতীয় সঙ্গীতের কথা শুনলে আমার বুকটা কেঁপে ওঠে। আমি এটার বিরুদ্ধে লড়াই, ওই ব্রিগেডিয়ার আজমি থেকে শুরু করে এখন পর্যন্ত যারা সংসদে গিয়ে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধাচারণ করে, আমার সহ্য হয় না এখনো। আমার রক্ত টকবক করে ওঠে যে কারা জাতীয় সঙ্গীতের অবমাননা করে। এই জাতীয় সঙ্গীত এমনি আসে নাই, এই পতাকা এমনি আসে নাই, এই পতাকা আমরা এমনি উড়াইনি। যারা এইসব করতেছেন তাদেরকে আজকে টকশোর মাধ্যমে বলবো যে আপনারা বাংলাদেশে থাকেন, ভালো কথা, এমন কোনো কিছু করবেন না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব হবে, জাতীয় পতাকার প্রতি অসম্মান দেখাবেন, জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মান দেখাবেন, এইটা আমরা কোনোদিনই মেনে নেব না। আমরা তাদেরকে বলতে চাই এই দেশ ষড়যন্ত্রের মধ্য দিয়ে আসে নাই। আপনারা যারা টকশোতে গিয়ে এইসব কথা বলেন, ওই ব্যারিস্টার শাহরিয়ার অনেকেই টকশোতে গিয়ে বলেন যে এই দেশ ষড়যন্ত্রের মধ্যে ছিল, কোনোদিন ষড়যন্ত্রের মধ্যে ছিল না। ন্যায্য অধিকারের আদায় করতে গিয়ে আমাদের এই দেশের সৃষ্টি হয়েছে, যেটা মৌলানা ভাসানী এই দেশের মানুষকে 1957 সালে ঐতিহাসিক কাকবাড়ি সম্মেলনে স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ। তাই বন্ধুগণ, আমরা বলবো এই স্বাধীন সার্বভৌম দেশ আমরা এখন আমাদের অর্থনৈতিক মুক্তির লড়াই করছি। আপনাকে ধন্যবাদ, আবার আসবো আপনার কাছে। আমি এবার মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত সাহেব, আপনি রণাঙ্গনের একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন, যেমন ছিলেন শেখ রফিকুল ইসলাম বাবলু। খুব বাল্য বয়সে তাকে তখন থেকেই চিনি, এবং পুরা ঢাকা শহর, এবং তখন থেকে ছাত্র ইউনিয়ন তিনিও করতেন। এবং আপনার পরিবার, আপনি নিশ্চয়ই বীরোত্তম
আশফাক সামাদ জি 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 এবং তৌফিক সামাদ, সাদেক হোসেন খোকা, তারপরে আহমেদ নজির, ওখানে পল্টু, মানিক, তারপরে অপু, সব আমাদের পরিচয়। ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনে এরাই আসতো নিয়মিত। সকলেই মুক্তিযোদ্ধা ছিলেন এবং উলফাতও মুক্তিযোদ্ধা ছিল, ছোট ছিল তখন। তো এই যে মুক্তিযুদ্ধের আবহে পরিবেশে শহরে এবং ঢাকা বিভিন্ন জায়গায় আপনারা যে ভূমিকা পালন করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমি তার কাছ থেকে যে বক্তব্য শুনলাম এটা ভালো, কিন্তু আমি তারও অন্তর্নিহিত আমি ওনার একটা অন্তর্নিহিত পরিচয়- সত্য আমি বলতে চাচ্ছিলাম। ওনার পরিচয়টা করে দেয়। উনি ঢাকা শহর 71-এ ঢাকা শহরে মাথা তুলে দাঁড়ানোর মতো কেউ ছিল। উনি ক্র্যাক প্লাটুনের কমান্ডার ছিলেন। হ্যাঁ, সেটা উনি, ইস্তেগাজি হ্যাঁ উলফাত। এটা ইস্তেগাজি উলফাত, সেই জন্য আমি এত সময় তার পরিচয় বলছি, সেটা উনি তার বক্তব্যে বলবেন আর কি। আমি কিন্তু অন্তর্নিহিত যে বিষয়টা তাকে জিজ্ঞাসা করেছিলাম সেটা হলো এই বক্তৃতার ভাষা দিয়ে নয়। আমি জানতে চেয়েছিলাম যে আমি একটা দেশ পেলাম, অনেক রক্তের বিনিময়ে, এক নদী রক্তের বিনিময়ে আমি একটা দেশ পেলাম। সেই দেশে দুর্ভিক্ষ হলো, সে দেশে অর্থনৈতিক সংকট হলো, হাইজ্যাক হলো, লুটতরাজ হলো, চোরা কারবারি হলো। সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেখানে নানা ধরনের ঘটনা ঘটলো, গণতন্ত্র থাকলো না, মারামারি, কাটাকাটি এবং ব্যালট বাক্স ছিনতাই। মৌলানা ভাসানীর পত্রিকাগুলো হক কথা বন্ধ করে দেওয়া হলো, আরও অনেক পত্রিকা বন্ধ করে দেওয়া হলো, এক পার্টি হলো, তারপরে বিদ্রোহ, নানান ঘটনা হলো। কেন হলো? আমাদের অর্থনীতি বিনির্মাণ হলো না, দুর্ভিক্ষ হলো। আমি এইসব কথাই তার কাছ থেকে শুনতে চেয়েছিলাম। আমি বলবো কেন আপনারা যুদ্ধে গিয়েছিলেন? যুদ্ধে গিয়েছিলেন সে তো বটেই, যে পাকিস্তানের শোষকদের হাত থেকে তারা আমাদেরকে ঘৃণা করত, শোষণ করত, মানুষ মনে করতো না। সেসব তো বক্তৃতায় আমাদের অনেক কিছু হয়েছে। আসেন এখন নিজেদের আত্মবিশ্লেষণ করেন। আজকে যে পাকিস্তানের পক্ষে যারা ছিল, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা এত বড় শক্তি হয়েছে, কে দায়ী? আমরা, আপনারা সকলে দায়ী। যারা সমাজতন্ত্র, মার্ক্সবাদ, লেনিনবাদ, মাও সেতুং চিন্তাধারা এবং বুদ্ধিজীবী হিসাবে সংবাদপত্রে বড় বড় কলাম লেখা, ইউনিভার্সিটিতে বড় বড় বক্তৃতা দেওয়া, নিরাপদে থাকা। ইউনিভার্সিটির কয়জন শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে? মামলা হয়েছিল আমাদের বিরুদ্ধে। বুদ্ধিজীবীদের বিরুদ্ধে কতজন বুদ্ধিজীবী এখানে রাস্তায় নেমে মামলা এবং পুলিশের বাড়ি খেয়েছে? খোঁজ পাওয়া যাবে না। আপনারাই সেখানে আহত হয়েছে। আমি কিন্তু অনেক কথা বলে ফেললাম। আপনার অন্তর্নিহিত বিশ্লেষণ এখন আপনি দিন, এবং আপনি যে ঢাকায় যে বিপ্লবী মুক্তিযুদ্ধের যে আপনি জানকে হাতের মুঠোয় রেখে যে যুদ্ধ করেছেন ঢাকা সে শহরে, সম্পর্কে, ঢাকা শহরে, সেই সম্পর্কে আপনি বলুন। আমি জানি কিন্তু এটা সাদাত চৌধুরী এবং তারা অনেকেই ছিল, এটা আমি জানি তো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বলুন আপনি। আমি বললাম না যে আশফাক সামাদ, তৌফিক সামাদ, এরা আমাদের ঘনিষ্ঠ বন্ধু, একসাথে আমরা কাজ করেছি। হ্যাঁ, বলুন। আজকে রমজান মাসের শেষ দিকে পৌঁছেছি আমরা। আজকে মোহনা টিভিতে এসেছি নান্নু ভাইয়ের আমন্ত্রণে। মোহনা টিভির সব শ্রোতাদের শ্রদ্ধা জানাচ্ছি। কথা বলার শুরুতেই আমি আমার 71-এর সাথীরা যারা প্রাণ হারিয়েছে, বদি ভাই, জুয়েল, রুমি এবং আরও অনেকে, তাদের কথা স্মরণ করে, এবং তখন থেকে আরম্ভ করে এই পর্যন্ত যারা গণতন্ত্রের জন্য রাজপথে নেমে যুদ্ধ করেছে, স্পেশালি শেষ যেই বিপ্লবটা গেল 24 তারিখ আগস্টের, 5ই আগস্ট 2024, জুলাই মাসের, তারা যেইভাবে আত্মত্যাগ করলো একটা স্বৈরাচার মুক্ত করবার জন্য, তাদের সবার প্রতি শ্রদ্ধা, তাদের ত্যাগ, তাদের কষ্ট স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে কথা শুরু করছি। 71 মুক্তিযুদ্ধ আমরা চাই নাই, এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এত বয়সে এসে সত্যি কথাটাই বলবো,
শেখ মুজিবুর রহমান সাহেব এবং আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধ তারা তাদের ধারণায় ছিল না। 23 বছরের পাকিস্তানের আমাদের উপরে বৈষম্য, 23 বছরের শোষণ এবং 23 বছরের অপমান জি, আমরা এই সহ্য করেছি। এবং বাংলা ভাষা নিয়ে আমাদের সালাম বরকতরা তার জান দিয়েছে। তো যখন 1970 ইলেকশনটা হলো এবং বাঙালিরা, পূর্ব পাকিস্তানিরা পুট অল দেয়ার এগস ইন ওয়ান বাস্কেট, তারা ওই আওয়ামী লীগের বাস্কেটেই ভোটটা দিল। সবাই কিন্তু আওয়ামী লীগ করতো না, হ্যাঁ, লেফটিস্ট ছিল, এখানে মিডল দিয়ে ছিল, রাইটিস্ট ছিল, সবাই আমরা পাকিস্তানের বিরুদ্ধে, পূর্ব পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে, তাদের এই অত্যাচারের বিরুদ্ধে, তাদের বৈষম্যের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে আমরা ভোটটা দিলাম তখন। অর্থাৎ পাকিস্তানের কবল থেকে, হাত থেকে মুক্ত হওয়ার জন্য, স্বাধীন হওয়ার জন্য, আত্মনিয়ন্ত্রণাধিকারের জন্য ভোট পড়েছিল। তো কিন্তু 70-এ যখন ওরা আমাদেরকে সরকার গঠন করতে দিল না, তখনই বোঝা গেল যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ঠিক কথা বলেছিলেন যে লকমদি লুকুমওয়ালাদি, তোমাদেরটা তোমরা দেখো, আমাদেরটা আমরা দেখবো। জি, তো মার্চ মাস যখন ওয়াজ টোটালি আন্ডার দ্য কন্ট্রোল অফ শেখ মুজিবুর রহমান, ওটা আমাদের ইয়েতে ছিল, কোনো ট্যাক্স ওঠানো হচ্ছিল না, কোনো কিছু চলছিল না শেখ সাহেবের আদেশ ছাড়া। কিন্তু 3 তারিখের ফ্ল্যাগ ওড়ানো, 7 তারিখের ভাষণ এবং 13 তারিখ থেকে নিয়ে 23 তারিখ পর্যন্ত যে আলোচনা চালালেন ওনারা, আমরা বুঝতে পারছি, সাধারণ মানুষ বুঝতে পারছিল। নান্নু ভাই, রাজনীতিবিদরা বোঝে নাই অথবা তারা কম্প্রোমাইজ করেছিল, কিন্তু মানুষ, পূর্ব পাকিস্তানের তখনকার মানুষ, তারা কিন্তু অলরেডি ধারণ করে নিয়েছিল যে ওদের সাথে আমরা থাকবো না, আমরা স্বাধীন হব। কিভাবে হব জানি না, কিন্তু আমরা স্বাধীন হব। এটা খুব ভালো কথা বলেছেন, কিভাবে হয়ে যায় না, কিন্তু আমরা স্বাধীন হব। এবং যখন টক্স ফেল করলো 25 তারিখ রাত্রে, এর মধ্যে ভুট্টো আসলো তার গানম্যান নিয়ে, মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে আছে। তো টক্স ফেল করলো এবং শুনি আমরা যে ভুট্টো বলেছিল যে আমি পশ্চিম পাকিস্তান চালাবো, তুই পূর্ব পাকিস্তান চালাও, আমরা দুজনই থাকি আমরা। তো এটাতে শেখ মুজিবুর রহমান রাজি হয়নি, না হয়ে ওই টক্স বন্ধ হয়ে গেল, সংলাপ বন্ধ হয়ে গেল। এবং 25 তারিখ রাত্রে শেখ মুজিবুর রহমান সাহেব উনি চলে গেলেন, তার আগে চলে গেল ভুট্টো, ওনাকে পাকিস্তান নিয়ে যাওয়া হলো। উনি কিসের মধ্যে রেখে গেলেন আমাদেরকে? কোনো প্রস্তুতি, কোনো রকম প্ল্যান, প্রোগ্রাম, এর কিচ্ছু ছিল না। 25 তারিখ রাত্রে আমি আমাদের পাড়ার MNA ছেড়ে বাংলা একে ফজলুল হক সাহেবের ছেলে ফাইজুল হকের বাসায় গেলাম দৌড়ে। উনি তখন MNA। যখন আমাদের হাতে উনি পিস্তল, রিভলভার, বন্দুক দেখলেন, তো বলেন তোমরা এগুলো নিয়ে কী করছো? আমি বললাম মুক্তিযুদ্ধ হবে তো, পাকিস্তান আমি নেমে গেছে অলরেডি, আপনার কাছে দিক নির্দেশনার জন্য আসছি। বলে না না না, এগুলো কিচ্ছু চলবে না, তোমরা এগুলো ফেলে দাও, সরিয়ে ফেলো, তোমার বাসা চলে যাও। আগামীকাল হরতাল দেওয়া হয়েছে, শেখ মুজিবুর রহমান হরতাল ডেকেছেন, 26-27 2 দিন হরতাল ডাকছিল। তো আমি বললাম যে এত মাস ভরে খুব গরম বক্তব্য, একদম উত্তপ্ত সব কিছু, কিন্তু যুদ্ধ হবে না। ঠিক আছে, আমরা কথা শুনে আমরা বাসা চলে গেলাম এবং পাকিস্তান আর্মি যা করার করলো। যদি 25 তারিখে ওরা যদি অত্যাচারটা, এই অতর্কিত হামলাটা না করতো, আমি জানি না যে বাংলা মানুষ কোন দিকে যেত, কি করতো, তখন তার কিং কর্তব্য বিভোর। 27 তারিখ সকালে যখন একটা আওয়াজ পেলাম, আমরা শুনলাম যে President Major Zia hereby declare the independence of Bangladesh, and we will fight to the last till every occupation army is not sent away from this country. We will liberate this land and we will fight to the last.
তখন এই 5 তারিখের 25 তারিখে অত্যাচারের পর আমরা যারা যুদ্ধে যাওয়ার বয়স ছিল, আমাদের টকবক করতো, রক্ত করছিল রক্ত। নানুভাই, আপনার কথা স্বীকার করি একটা কথা আপনার কাছে, তখন কিন্তু আমরা এই বদলা নেওয়াটা, ভেঞ্জেন্স, পাকিস্তানিদের আমাদের উপর যে এই অত্যাচারটা করলো, এই অন্যায়টা করলো, সেটা ছিল মূল। এখন দিক নির্দেশনা পেলাম যে যুদ্ধ হবে, স্বাধীনতা যুদ্ধ, এবং একটা ঠিকানা পেলাম, একটা ধ্রুব তারার মতন, এবং আমরা সবাই তখন ঘর থেকে বেরিয়ে গেলাম। আমরা 9 মাস পথে ঘাটে যুদ্ধ করলাম। আপনার ঢাকায় আপনি যুদ্ধ করেছেন? আমি ঢাকা যুদ্ধ করেছি, আই ওয়াজ এন আরবান গেরিলা। কিন্তু আমাদেরকে প্রথমে বর্ডারে নিয়ে আমাদেরকে ওই ফায়ারিংটা শেখানো হতো, আমাদেরকে ট্রেনিংটা দেওয়া হতো। 2 সপ্তাহ ট্রেনিং, ওই মধ্যে কি শেখানো যায়, খালি ট্রিগারটা টেপতে শেখানো হয়েছিল, খালি গ্রেনেডটা কিভাবে পিনটা খুলতে হবে, খুলে মারতে হবে সেটা শেখানো হয়েছিল, খালি ওই এক্সপ্লোসিভটা কোনটাকে এক্সপ্লোসিভ বলে ওটা শেখানো হয়েছিল, এবং ওই ফিউজটা কিভাবে দেবে, এবং কিভাবে আগুন দিয়ে কিভাবে ফিউজটার মুখে লাগানো হবে, ওই 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 ওইটুক, খালি ওইটুক, ওই বেশি কিচ্ছু না। যাই হোক, এইসব নিয়ে আপনারা পাকিস্তানের মতো এত এই ধরনের সুসজ্জিত আর্মি, এবং পাকিস্তান আর্মির কিন্তু বিদেশে কিন্তু খুব ছিল, আরে বাবা, তখন তারা স্টেট অফ দি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনারা বিজয়ী হয়েছে। এর চেয়ে বড় কিছু আর পাওয়া যায়? হ্যাঁ, আমরা তখনও আমাদের কিছু টাইম লেগেছে বুঝতে যুদ্ধটা কি জিনিস, কিভাবে। আর আমাদের যে হিট অ্যান্ড রান, যে আমাদের আমরা হঠাৎ আসবো, হঠাৎ গায়েব হয়ে যাব, এটাতে না পাকিস্তানিরা কিছু বুঝিয়ে উঠতে পারতো না। কিন্তু আমরা যেহেতু ঢাকায় বেশি ছিলাম, গেরিলা যুদ্ধের পথে গিয়েছিলেন। জি জি জি, হ্যাঁ, গেরিলা যুদ্ধ। আচ্ছা, আমরা যে ঢাকায় যারা থাকতাম এবং পুরো বাংলাদেশেই, তখন একটা এমন অবস্থা ছিল যে এটা সাধারণ মানুষকে সাধারণভাবে বোঝানো সম্ভব না। অনেকটা কিছুটা রিয়েলাইজ করেছে গত 15 বছর আওয়ামী লীগ আমলে, যে কে কখন কাকে উঠিয়ে নিয়ে যাবে, আর সে তাকে কি ফেরত পাওয়া যাবে কি না। হ্যাঁ, ওই রকম। আচ্ছা, আমি আপনাকে একটু থামিয়ে দিয়ে বলতে চাই যে এই যে গেরিলা যুদ্ধের চেতনাটা, জি, সেটা আপনি জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক যেভাবেই আমরা করি না কেন, এই গেরিলা যুদ্ধের চেতনাটা কিন্তু এসছে সেই সময় ভিয়েতনাম, ইন্দোচীনে প্রচণ্ড গেরিলা যুদ্ধ হচ্ছিল, আপনার মনে আছে? এবং তার আগে চীনে কিন্তু গেরিলা যুদ্ধের মাধ্যমেই 49-এ কিন্তু এই বিশাল চীন দেশটা মুক্ত হয়েছে মাও সেতুংয়ের নেতৃত্বে। হ্যাঁ, এবং কিউবাতেও, এবং কিউবার ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারা, হ্যাঁ, ওনারা এবং ওয়ার্ল্ডকে দিল গেরিলা যুদ্ধ। বিভিন্ন দেশে কিন্তু এই গেরিলা যুদ্ধ হচ্ছে, এবং যার ফলে হয়েছিল কি জানেন? আপনারা দুইজনে এই প্রসঙ্গের উত্তরটা আমাকে আজকে দিন, যেটা আমার শোনা দরকার। সেটা হলো যে এই দেশের স্বাধীনতা যুদ্ধ 2 ভাগে বিভক্ত ছিল। একটা ভাগে ছিল যে আওয়ামী লীগ এবং শেখ মুজিবের নেতৃত্বে। শেখ মুজিবুর রহমানের কিন্তু একটা চেতনা ছিল যে আমি মানুষের মৃত্যু এবং যুদ্ধের দায়ভার আমি বহন করব না, আমি যেহেতু গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনীতি করেছি, সুতরাং সেই পথে শেষ পর্যন্ত পৌঁছতে চাই, যদি আঘাত করতে হয় ভুট্টো করুক, ইয়া করুক, আমি করব না। আঘাতটা করলো কাদের? আমি শুনে নাই বলি, সরি। সেই জন্য সেই জিনিসটা কিন্তু শেখ সাহেব কিন্তু সেই পথে অগ্রসর হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান আর্মি কিন্তু আঘাত করলো। সেই দিক দিয়ে বাংলাদেশের মানুষদের সফলতা এখানেই যে তারা নিজেরা আগে আঘাত করেনি, আঘাতটা তারাই করেছে, আমরা প্রতিরোধ করেছি। সেই প্রতিরোধটাই আপনারা করেছেন এবং বিজয় অর্জন করেছেন। প্রতিরোধ থেকেই মুক্তিযুদ্ধ। কিন্তু এখানে প্রশ্ন হলো, যে কথাটা বলেছিলাম যে আজকে 2 ভাগে বিভক্ত ছিল। এক ভাগ ছিল আপনার তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইতো দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের মাধ্যমে, যাদেরকে বলা হতো পিকিংপন্থী। সেই সময় বেইজিংপন্থী না বলে পিকিংপন্থী। কিন্তু আর গণতান্ত্রিক জাতীয়তাবাদী যারা ছিল, তারা যাতে তাদের হাতে যাতে ক্ষমতাটা না যায়, বাংলাদেশের ক্ষমতা আমাদের থাকে, সেই সহযোগিতাটা করেছিল হচ্ছে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র। সেই জন্য এটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়নি, এবং যার ফলেই দুর্ভিক্ষ হয়েছিল, গণতন্ত্র আসেনি, অভাব অভিযোগ ছিল। এই বিশ্লেষণটা আপনি আমাকে দিন। আচ্ছা নান্নু ভাই, আমাদের আগে একটা জিনিস মনে রাখতে হবে যে শেখ মুজিবুর রহমান সাহেব উনি 25 তারিখে চলে গেলেন।
এবং বাঙালি নিরস্ত্র মানুষকে একটা হিংস্র বাঘের থাবার মধ্যে রেখে চলে না, গেলেন। উনি চলে গেলেন না, ওনাকে গ্রেপ্তার করে নিয়ে না যাওয়া না, আমি বলবো চলেই গেলেন উনি, আচ্ছা ঠিক আছে, চলে বলুন। গেলেন উনি সুন্দরভাবে তার আলওয়ান, তার এরিনমোর সিগারেট, তার সব কিছু নিয়ে, হ্যাঁ, উনি প্লেনে উঠে উনি চলে গেলেন। ওইখানেই শেখ মুজিবুর রহমান শেষ। আর 27 তারিখে একটা ঘোষণার মাধ্যমে, একটা স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশকে উজ্জীবিত করলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম। তার ডাকে সবাই সাড়া দিল যে একটা যুদ্ধ হবে। ওখানে শেখ মুজিবুর রহমানের শেষ, তারপরে জিয়াউর রহমানের শুরু। এই 25 তারিখের পর যখন এই হত্যাযজ্ঞ চলছে, চালিয়ে যাচ্ছে তার পুরো বাংলাদেশে, তখন কিছু ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সোলজার্স, খালিদ মুশাররফ জি, এবং অন্যেরা যখন শুনলেন যে ওরা নেমে গেছে, তখন ওনারা এই প্রতিবাদ করে এই যুদ্ধের দিকে এগিয়ে গেলেন। ওনারা কয়েকজন মিলে তেলিয়াপাড়ায় প্রথম বৈঠকটা করেন এই ভারতীয়দের সাথে, যে এখন কি করতে চাও তোমরা, আমরা কি জি, করে জি। তোমাদের সাহায্য করতে পারি। তো ওনারা তখন এই 11টা সেক্টরের প্ল্যান দিলেন এবং এই মুক্তিযুদ্ধ শুরু হলো। আচ্ছা, এই যে 11টা সেক্টরের এবং প্ল্যানটা, প্রথম- এই 11টা সেক্টরের প্ল্যানটা কে দিয়েছিলেন? আমাদের দেশের ফ্রিডম জেনারেল ওসমানী দিয়েছিলেন নাকি? জেনারেল ওসমানী, জেনারেল ওসমানী। জেনারেল হ্যাঁ, ওসমানী হ্যাঁ। এবং সেক্টর কমান্ডার যারা তখন যারা 11 জন তখন sector commander ছিলেন। উপস্থিত ছিলেন, তখন 11 জন ছিল না, তখন 6-7 জন ছিল। হ্যাঁ, তো ওনারা এটা প্রেজেন্ট না, করলেন এই জিনিসটা। জিনিসটাও কিন্তু ইতিহাসে আলোচনা হওয়া উচিত। হ্যাঁ। যে এই যে 11টা সেক্টরে ভাগ জি। করা হলো এবং সেক্টর কমান্ডার নিয়োগ করা হলো, এবং সেক্টর কমান্ডারদের দায়িত্বটা কি ছিল, এগুলো কিন্তু যুদ্ধের রণকৌশলে জি জি জি, এটা একটা গুরুত্ব বহন করে, তাই না? সেক্টরগুলো খুবই, পরিচালনা খুবই, করা। হ্যাঁ, এগুলি তো পড়ানো হয় এখন স্যান্ডার্সকে, হ্যাঁ, 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 যে কিভাবে কি হলো, যেভাবে জিনিসটা অগ্রসর হলো। তখন খালিদ মুশাররফ হলো গিয়ে কে ফোর্সেস, আর জিয়াউর রহমান সাহেব জেড ফোর্স, জেড ফোর্স। আর এস ফোর্স হলো শফিউল্লাহ। শফিউল্লাহ। হ্যাঁ, আর তখন অলরেডি চলে আসছে মীর শওকত আলী সাহেব আর আমাদের মেজর মঞ্জুর ছিলেন, নুরুজ্জামান, হ্যাঁ, মেজর হায়দার ছিলেন, নুরুজ্জামান ছিলেন, হায়দার সাহেব ওই সেক্টর 2 এ, হ্যাঁ, 2 এ, খালিদ মুশাররফের আন্ডারে। আমরা গিয়ে হায়দ্রাবাদ থেকে ট্রেনিং পেলাম আমরা। তারপরে মেজর জলিল, হ্যাঁ, মিরাজুল পরে আসলো, পরে আসলেন। পরে এবং আসছে। এবং একটা হলো গিয়ে এয়ারফোর্সের জন্য, এবং একটা হলো গিয়ে নৌ কমান্ড, 10 রাখা হলো ফর নেভি, নেভাল একটা ফ্রন্ট, 10 সেক্টরটা 10 সেক্টরটা, ওটা কোনো পার্টিকুলার সেক্টর না, ওটা নেভাল। আচ্ছা, এই করে প্ল্যানটা দেওয়া হলো। প্রথম 3 মাস ইন্ডিয়া আমাদেরকে কোনো অস্ত্র দেয় নাই। হ্যাঁ, আমরা এই যে সমস্ত অস্ত্র থানা লুট করে, হ্যাঁ, পুলিশদের কাছ থেকে নিয়ে আমরা মুজাহিদদের কাছ থেকে নিয়েছিলাম, সেগুলি আলবদরদের, রাজাকারদের কাছ থেকে নিয়ে মানে যখন সে- রাশিয়ানরা- ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভারী ভারী জি জি অস্ত্রগুলো জি, আর কি। 303, জি জি, জি। হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেক ছোট ছোট মুক্তিযোদ্ধা, 7.5 কেজি একটার ওজন, 7.5 কেজি। ও, এরকম 7 কেজি, 7.5 অনেক মুক্তিযোদ্ধা, ওর সাইজই হলো 303 রাইফেলের সমান। হ্যাঁ, তখন একটা খুব জিনিস ছিল এগুলি। তো যাই হোক, রাশিয়া তখন ওদেরকে বললো যে তোমরা তোমাদের আর্মস দিয়ে দাও, তোমাদের ইন্ডিয়াকে বললো, ভারতকে বললো। তো তখন তারা আমাদের দিল, আর রাশিয়া সেটা রিপ্লেস করে দিল ইন্ডিয়ানদের। আচ্ছা, চাইনিজ হালকা মেশিন গান, স্টেন গানগুলো কিভাবে পেয়েছিলেন? ওগুলো সব পাকিস্তানিদের কাছ থেকে নেওয়া। পাকিস্তানিদের জি। কাছ থেকে? হ্যাঁ, বলুন। আচ্ছা, তারপরে যুদ্ধ চলতে লাগলো, এবং দেখেন আমরা তখন আমি কলকাতায় শেখ কামালের সাথে বসা একটা কারণে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম, আমি শুনলাম যে অলরেডি তখন আমার বড় ভাই সে মারা গেছে যুদ্ধে, ও শহীদ হয়েছে। তো আমি আর যুদ্ধে তখন ফেরত যেতে পারছি না। আপনি তার নামটাও পুরোপুরি নিজ মুখে জি বলুন। জি, আমার বড় ভাই আশফাকুসামাদ, শহীদ আশফাকুসামাদ বীরুত্তম, ও ফার্স্ট ব্যাচে ওই শেখ কামালরা, ওই শেখ মুজিবুর রহমানের ছেলে, আমার 2 বছরের সিনিয়র এক স্কুলের, ওনারা ফার্স্ট ব্যাচ আর্মির জয়েন করে মুক্তিযুদ্ধে। তো আমরা অলরেডি তাদের মনোবল ভেঙে দিয়েছিলাম, কারণ পাকিস্তানিরা বলেছিল তাদের সৈন্যদেরকে যে এখানে ভারত সব নিয়ে নিয়েছে, এরা সব কাফের, এরা সব হিন্দু, হ্যাঁ, তো তোমাদের যেতে হবে ইসলামিক একটা
এই আইডিওলজি তাদের মধ্যে দিয়েছিল। এই জন্য যাদেরকে ধরতো তার লুঙ্গি ঘরে আগে দেখতো কি হিন্দু না মুসলমান। হ্যাঁ, তো তারপরে এই যুদ্ধ চলতে চলতে তারা দেখতো যে ভাই সবাই মুসলমান, হাজার হাজার মসজিদ, তো ধরলি একটা মানুষকে বলো কালমা পড়ো, সূরা পড়ো, সবই বলতে পারে, আর ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তারপর কোথায় যুদ্ধ করতে আসছি? তো ওরা ওদের লুট এবং ওদের রেপ এবং ওদের কর্মকাণ্ড চালিয়ে গেল। তো খুব তাড়াতাড়ি ওদের মনোবল ভেঙে গেল এবং আমরা পানির খুব ভয় পেত, নদী নানালে খুব ভয় পেত। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে সারাদিন এবং সেই সময় বন্যাটাও প্রচুর হয়েছিল। বন্যাটাও ইয়ে হলো। আচ্ছা, আমাদের সময় কম, হ্যাঁ, আমি না, না, আপনার কাছে আমি একটু শেষ করে নিই। আমি হলো কি, এই হঠাৎ করে ইন্ডিয়া উইথ আওয়ামী লীগ ডিসাইড করলো যে এই যুদ্ধটা যদি বেশি দিন চলে, এটা তো একটা জনযুদ্ধ ছিল। জনযুদ্ধ এই জন্য যে আমরা কয়েকজন খালি গেরিলা যুদ্ধ করেছি তা না, সারা বাংলাদেশের মানুষ, কিছু কুলাঙ্গার আল বদর, আল শামস আর রাজাকার, এরা ছাড়া প্রত্যেকটা মানুষ তখন যোদ্ধা ছিল। এই যে ও ডাকটা দিলেন জিয়াউর রহমান সাহেব, হ্যাঁ, উনি এক ডাকে 7.5 কোটি মানুষকে উনি সাধারণ মানুষ থেকে উজ্জীবিত করলেন। মুক্তিযোদ্ধায় পরিণত মানুষ করলেন। দিশেহারা ছিলেন তখন, কি করব কি করব। তো এখন তারা এই 3 তারিখে যুদ্ধটা ডিক্লেয়ার দরকার ছিল না, আমাদের যুদ্ধ আমরাই জিততে পারতাম, আর একটা বর্ষা পাকিস্তানে পালিয়ে কুল পেত না। কিন্তু তারা 7 ফ্লিটের ভয় দেখিয়ে তারা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিল এবং উইচ আলটিমেটলি রেজাল্টেড ইন এ ওয়ার বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। আমরা বাংলাদেশ এবং মুক্তিযোদ্ধারা আমরা সব এলবোড আউট হয়ে গেলাম। এই যে আমরা এলবোড আউট হলাম যুদ্ধ থেকে এবং ফ্রন্ট থেকে, হ্যাঁ, মুক্তিযোদ্ধারা সেই তখন থেকে সাফার করতে করতে আজ পর্যন্ত তারা সাফার করছে। তারা আর কোনোদিন এই যে তারা রেলগাড়ি যে চলে যায়, রেলগাড়ি থেকে যখন হয়ে যায়, আমরা সেই ইয়েতে উঠতে পারলাম না। আমাদের মুক্তিযোদ্ধারা এখনো সেই একই অবস্থায় আছে, এখনো সেই তারা অবস্থায় নেই। অপমানিত, তারা অবাঞ্ছিত এবং উনি তারা- নিজে অপমানিত না, হয়েছে। আমি এখন- আপনাকে এবং বলি, আমি বলে না, নি, নয়। তারপরে বাবলু তো উনি হ্যাঁ, কিভাবে বলেন। অপমানিত, উনি একজন রিয়েল এই ঢাকা শহরে যে মুক্তিযুদ্ধটা উনি পরিচালনা সবচেয়ে করেছেন। সাহসী, হ্যাঁ। সবচেয়ে সাহসী কাজটা উনি করেছেন। আমার বাসা 4 বার পাকিস্তান আর্মি রেড করেছে, Raid করেছে। আমার বাবাকে ধরে নিয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, দিনের পর দিন তাকে মেরেছে, আর খালি বলেছে যে উলফত কথা বলে। ক্র্যাক প্লাটুনের ওইদিকে আমার নেতৃত্ব ভাই উনি দিছে। ও মারা যাচ্ছে হ্যাঁ, ফ্রন্টে। শুনেন, হ্যাঁ, আর এই 17 বছরের সময় যখন এই 17 বছরের এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায়, ওনাকে অমুক্তিযোদ্ধা ঘোষণা দিল। আমি সঙ্গে সঙ্গে প্রেস ক্লাবে এটা প্রতিবাদ জানাইছি। ওনাকে অমুক্তিযোদ্ধা ঘোষণা করিয়া ওনার সেই মাসিক ভাতা যেটা আমাদেরকে দিত সেটা বন্ধ করলো। আমরা 300 টাকা কি ভাতা কারণের থেকে শুরু জন্য? করছি। কি কারণের জন্য? কোনো কারণ সে ছাড়া বিরোধী দল, রাজনৈতিক বিএনপি করে। রাজনৈতিক ও, ইয়ের জন্য। রাজনৈতিক কারণে। জি, জি, হ্যাঁ, রাজনৈতিক সেইটা বলুন। আমি ওই প্রসঙ্গটাই বলছিলাম উনি যে সবচেয়ে বেশি আমি সেই কথাটাই আমি ওইটা বলেছিলাম। জন্য আমরা একটু আফসোস নাই, কিন্তু এই যে মুক্তিযোদ্ধাদের অ্যাজ এ হোল, হ্যাঁ, যে এইভাবে তারা সাইডলাইন্ড হয়ে গেল এবং এখন পর্যন্ত তারা সাইডলাইন্ড। আমি বলতে চাই যে দুঃখটা হলো ওইখানেই যে যুদ্ধ করলাম আমরা, কিছু চাওয়া না, একটা বদলদান নেওয়া, আমরা আর এক দেশটাকে বাঁচার স্বাধীন জন্য করা, যুদ্ধ করি। স্বাধীন আপনারা করা। তো আচ্ছা, এখন আপনার কাছে আসি যে নিশ্চয়ই মুক্তিযুদ্ধটা যারা আমরা করেছিলাম, আমরা বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছিলাম, নান্ডু ভাই, আমরা একটু স্বাধীন দেশ এবং মুক্তিযোদ্ধাদেরকে আমরা তো স্বাধীন করলাম দেশটাকে। জি, জি, জি। আমাদের আমরা একটা দিলাম, একটা পতাকা দিলাম, একটা দেশ দিলাম, একটা সীমারেখা দিলাম, হ্যাঁ, কিন্তু আমাদেরকে কোনোদিন কেউ এই দেশ বিনির্মাণের ব্যবহার করলো না। এটাই আমার কথা তো এটাই ছিল যে এই আপনার দেশটা প্রশ্ন, আমি বিনির্মাণ জানতেছি। কেন হলো না, কেন এই দেশের, আপনি ঠিকই বলেছেন, শুধু আমরা ভৌগোলিকভাবে স্বাধীনতা চাইনি, আমরা অর্থনৈতিক মুক্তি চেয়েছি, আমরা সাংস্কৃতিক মুক্তি চেয়েছি, আমরা আমাদের আত্মোপলব্ধির মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি, মানুষের মতো মানুষ বাঁচার অধিকার কত চেয়েছি। দুঃখের ব্যাপার সেটা দেখেন, কেন হলো না? যেই সরকার পূর্ব পাকিস্তানের জি, সার্ভ করলো পাকিস্তানকে, হ্যাঁ, 9 মাস যুদ্ধ চললো, যারা রেগুলার সেক্রেটারিয়েটে গেল, হ্যাঁ, ওই পাকিস্তানিদেরকে সালাম দিল, আপ হামারা হ্যাঁ বস হয়, হ্যাঁ, এরকম ইয়ে করে মেরা ভাই ভাই, সেই শক্তিকেই আবার শেখ মুজিবুর রহমান বসিয়ে দিল সেই আমলাতন্ত্রে। তাদের কি
যেই রাজাকারের চিফ ছিল এই সাজিস না আব্দুর রহমান আব্দুল হামিদ, তাকেই আবার এই তার পার্সোনাল সেক্রেটারি পিএস বানানো হলো শেখ মুজিবুর রহমানের। হ্যাঁ, কাজে আচ্ছা, পরাজিত শক্তি তারাই হঠাৎ করে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর ততদিন পর্যন্ত পাকিস্তানকে সার্ভ করলো, কিন্তু 17ই ডিসেম্বর তারা পাকিস্তান, বাংলাদেশ, রিপাবলিক অফ বাংলাদেশ, ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশের তারা হয়ে গেল, হত্যাকর্তা হয়ে গেল। এটি হচ্ছে যুগে হত্যা যুগে। করতে এখন হয়ে গেল। আমি যে প্রসঙ্গটা আমি আপনাদের আমাদের সবাইকে সাইডলাইন করে আচ্ছা দিল। এখন আপনাদের দুজনের এখন 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 আবার একটা নির্বাচনের মাধ্যমে এসছে একটা নতুন সরকার, গণতন্ত্রের নতুন যাত্রা। গণতন্ত্রের নতুন এই যাত্রা অভিযাত্রাটা সফল হবে বলে আমরা আশা করি। আমরা আশা করি ইনশাআল্লাহ। আমরা এর যে মধ্যে জন্য- কিছু এর প্রশ্ন মধ্যে আছে দিয়েও আমার। তো হ্যাঁ কথা তো একটু অনেকটুকু আছে, সেটা হলো এই পরে আলোচনা পরবর্তী সময় হবে, আপনি বলবেন। কিন্তু আমিও এই জিনিসটা করতে চেয়েছিলাম যে পরাজিত শক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল আজকে এই গুরুত্বটা পেয়েছে, এটা কাদের জন্য? এটা এই দেশে কি কোনো প্রগতিশীল শক্তি ছিল না যে কথা বলেছি? এটা আপনারা কেউ বললেন না। না না 15 এদেশে বছরে তো 15 বছরে তারা আছে। সবকিছু শেষ করে দিয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগ, সব শেষ করে দিয়ে চলে গেছে। তাহলে এখন নতুন করে আবার হ্যাঁ, আমাদের এখন সংগঠিত হবে। এখন চিন্তা করে দেখেন, আচ্ছা। আমাকে একটা প্রশ্ন করেছিল একটা টক শোতে সেদিনকার, যে আপনি কি মনে করেন যে গণতন্ত্র ঠিক হ্যাঁ, মতন এখন establish আমাদের- এসছে? তা আমি বললাম যে গণতন্ত্রের মানে সবচেয়ে সাচ্চা ফর্মে আছে, তার কারণ 71-এর পরাজিত শক্তি আচ্ছা, এই রাজাকাররা আমাদের- আজকে আচ্ছা, এই বাংলাদেশ ইশতিয়াক আজিজুল ফাত সাহেব, অপোজিশনে এই যে বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজুল উলফাত সাহেব এবং শেখ রফিকুল ইসলাম বাবলু, এখন শেষ করতে হবে, সময় আমাদের নাই। আপনাদের ধন্যবাদ, সুধী দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আবার আমাদের দেখা হবে। ও